উম, জারণ বিক্রিয়া মনে নেই? আছে মানে, কিন্তু কিভাবে আচ্ছা, বলবো? এটা আমরা যে জেনারেল সংজ্ঞা দিই যে এই যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ হয় হুম সেটা হচ্ছে জারণ, আর যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ হয় ওইটা হচ্ছে বিজারণ। ওকে। ওকে, তো শুরুতে জারণ বিক্রিয়া, তো জারণ বিক্রিয়া এটা কি হবে? এটা হচ্ছে তোমার যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করা হয়, যে বিক্রিয়ায় ইলেকট্রনের ত্যাগ হয়, যেমন হচ্ছে যে ধরো যে এ ইলেকট্রন ত্যাগ করলো, এটা এই এখন এর কি উৎপন্ন হবে বলো তো? এখন কি উৎপন্ন হবে? এ যদি ইলেকট্রন ত্যাগ করে, প্লাস চার্জ। হ্যাঁ, তাহলে একটা প্লাস হবে। ওকে, তো এইখানে এখানে তোমার মানে শুরুতে এর চার্জ কত ছিল? 0। তাহলে এর চার্জ কি হইলো? +1। তাহলে জারণ বিক্রিয়ায় তোমার কি হয়? এখানে হচ্ছে যে তাদের চার্জ বা জারণ মানের বৃদ্ধি ঘটে। তো তাহলে এখানে জারণ মানের বৃদ্ধি ঘটে। আর যেইটা ইলেকট্রন ত্যাগ করে এটাকে বলা হয় বিজারক। এই যে এই জিনিসটা খুবই কনফিউজিং। জারণ বিক্রিয়ায় কে অংশগ্রহণ করে? বিজারক অংশগ্রহণ করে। এটা এটা ভালোভাবে মাথায় রাখো যে জারণ বিক্রিয়ায় বিজারক অংশগ্রহণ করে, এবং ইলেকট্রন ত্যাগ করে কে? ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে বিজারক। এগুলো লিখে নাও, এগুলো কিন্তু খুবই কনফিউজিং এবং এগুলা মানে মনেও থাকে না অতটা। আর বিজারণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয়, যেমন বি। এখন যদি এই ইলেকট্রন গ্রহণ করে তার মানে আমরা এটাকে প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে বি এর চার্জ কি হয়ে যাবে? নেগেটিভ। হ্যাঁ, বি এর চার্জ হবে নেগেটিভ। সো এখন এইখানে জারণ মানের হ্রাস ঘটছে। ওকে, এগুলো হচ্ছে যে জারণ মানের, এখন তাহলে কি হয়? হ্রাস ঘটে। ওকে, আর আর তাহলে বিজারণ বিক্রিয়ায় কে অংশগ্রহণ করবে? জারক। জারক। এবং এটা 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 হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। সো এই পেজের সব আইডিয়া একদম ক্লিয়ার থাকতে হবে। আমরা যখন জারণ বিজন যখন পড়বো
আমাদের বিক্রিয়া দিয়ে আসলে এগুলো শিখতে হবে। তখন কোনটা জারক কোনটা বিজারক এবং কোনখানে জারণ ঘটছে কোনখানে বিজারণ ঘটছে এগুলা কিন্তু সবই বুঝতে হবে, যে কে ইলেকট্রন গ্রহণ করছে বা কে ইলেকট্রন ত্যাগ করছে, এগুলা বুঝতে হবে, না হলে এই টপিক কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবা না। ওকে। আচ্ছা, এখন মানে এইটুক সংজ্ঞা এই মানে পরীক্ষার খাতায় না লেখাই আর কি বেটার। যেমন তুমি বই খুললে দেখবে যে বইয়ে দেওয়া আছে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু অণু বা আয়ন ইলেকট্রন বর্জন বা ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। তো তুমি এই এই পুরো সংজ্ঞাটা বই থেকে অথবা টেস্ট পেপার যখন পড়বা তখন এই বুঝবা যে সংজ্ঞা অথবা খ নম্বর গুলা কিভাবে লিখতে হয়। ওকে। আর আর এখান থেকে কি আছে? আচ্ছা, এখন এখন এগুলা আমাদের এমসিকিউ তে আসে। আচ্ছা, এক দুইটা দেখাই, তারপর এমসিকিউ গুলো দেখাচ্ছে। তো এখন এইখানে জিজ্ঞেস করে যে যেমন H2 SO5 যৌগে সালফারের জারণ সংখ্যা। এটা কত? এটা মুখে মুখে হিসাব করা যায়। এটা কত হবে বলো তো? এটা হচ্ছে এর জন্য -10, এর জন্য +2। এখন তাহলে সালফারের কত হবে বলো? এটা এটা বুঝতেছো না? হবে 8। হ্যাঁ, +8 হবে। কারণ এইখানে তোমার ওভারঅল এটা হচ্ছে যে 0 রাখতে হবে এই জন্য। ওকে। আচ্ছা, এখন যদি এইখানে তো বেশি বোঝানোর কিছু নাই আসলে ওই নিয়ে, একবারে বইয়ের এমসিকিউ নিয়ে আসি। ওগুলা কই জানি দেখলাম। হ্যাঁ, এই 55 নাম্বার থেকে বের করা শুরু করো। এটা তো পিএইচ বের করতে বলছে, পিএইচ বের করা তো শিখাইছিলাম, এটা বের করে দেখ। এখানে 55 নাম্বারও করবা, এরপরে এইটাও বের করবা, করো। পঞ্চান্ন নম্বরের অ্যান্সার হচ্ছে 3। ও, বলেছি। হ্যাঁ 3। এখন দেখো,
নাম্বার ক্যালকুলেটর ছাড়াও করা যায়। এই নিয়মটা শিখে রাখো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। 55 নাম্বার ক্যালকুলেটর ছাড়া করা 0.001 মোলার HCl। তো আমরা তো ওই দিন এই শিখছিলাম যে এটা বিক্রিয়া লিখে এটা দেখা লাগবে যে যেহেতু এর 1 মোল থেকে এর 1 মোল উৎপন্ন হয়, তাহলে HCl এর ঘনমাত্রা যা হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাও তাই হবে। তাহলে পিএইচ কি হবে? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে এটা আসছে যে 0.001। ওকে, 0.001 কে আমি যদি পাওয়ারে লিখি তাহলে কি লেখা যাবে? বলো। 10^3। হ্যাঁ, 10^3। আচ্ছা, তো লগারিদমের একটা একটা বেসিক একটা নিয়ম আছে। এটা জানো কিনা যে তোমার লগ এক্স এর পাওয়ার, ধরো যে x², এই টুটাকে সামনে এনে লেখা যায়। এই নিয়মটা জানো? হুম। ওকে, সো এখন এখানে পাওয়ার কত? পাওয়ার -3 না? সো আমরা তো এটাকে সামনে এনে লিখতে পারি। তো এটা কি হবে? -3 সামনে আসলো, log 10। ওই দিন এটা ক্যালকুলেটরে সলভ করার সময় এখানে বলছিলাম যে যদি বেজ চাই তাহলে এখানে লগের বেজ কত হয়? এখানে লগের বেজ হচ্ছে 10। সো এটা ক্যালকুলেটরে দিয়ে দেখো, log 10, এটা আসবে 1। তাহলে এখানে 3 × 1 মানে 3। এটা বুঝছো? হুম, আর আর যদি এরকম বলে যে 0.0001, এইটার জন্য পিএইচ কত হবে বলো তো দেখি। 4। হ্যাঁ, এটার জন্য হবে 4। ওকে, হ্যাঁ, এখন এটা বের করো, সালফিউরিক অ্যাসিডেরটা বের করো। আচ্ছা, হোক, সমস্যা নেই। সিদ্ধ হয়েছিল না ভালোভাবে? আচ্ছা, এইটা হচ্ছে 2.69 কি জানি এসে। কি আসে? 2.69 এরকম আসছে। 2.69? এটা এটা কিভাবে করছো? বলো, তাড়াতাড়ি বলো। সালফিউরিক অ্যাসিডকে প্রথমে ভাঙাইছি, হুম। ভাঙার পর
এরপর এরপর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের 1 মোলের জন্য এইদিকে তো 2 মোল আসে। হুম তারপর হচ্ছে 0.001 মোলের জন্য এটা দ্বিগুণ হবে। হ্যাঁ, দ্বিগুণ। তাহলে এখানে হাইড্রোজেন আয়নের তাহলে ঘনমাত্রা কি হচ্ছে, দ্বিগুণ না? মানে 0.02। তো তাহলে পিএইচ কি হবে? -log of 0.02, এটা হবে না? হ্যাঁ, তো এটা 2.69 তো আসে না, 1.69 আসে। কিন্তু তুমি তো প্রশ্ন লিখছো 0.001। ও হ্যাঁ, সরি। তো এটা এটা তাহলে কি হবে? এটা হবে 0.002। তাহলে এটা হচ্ছে 0.002। ওকে, তাহলে এটা মাইনাস, হ্যাঁ, 2.69 আসে। ওকে, সো এইগুলো ম্যাথ ভালোভাবে কিন্তু পারতে হবে। ওকে, তাহলে এটার অ্যান্সার কত? এই 55 অ্যান্সার 3 ছিল না? হুম। লুইস অ্যাসিড তো আমরা তো পড়ছিলাম। লুইস অ্যাসিড এই যে কি ছিল পরিবেশ রসায়নে? বলো তো। লুইস অ্যাসিড কি ছিল বলো? আচ্ছা, এটা রিভিশন দিয়ে তারপর এটা সলভ করবো। লুইস অ্যাসিড ছিল যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, তারা লুইস অ্যাসিড। সো এগুলো পড়ানো হয়েছে যে কারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে, যাদের অষ্টক ঘাটতি আছে তারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারবে। সো এখানে অষ্টক, হুম, ওকে, এটা তো হবে এইখানে অষ্টক অপূর্ণ আছে ক নম্বরের যৌগগুলোর AlCl3 BF3, সো এরা হবে লুইস অ্যাসিড। ওকে, আচ্ছা, তো এরপরে এরপরে এটা করো। এখানে কি বলছে? A4Fe CN6। ওকে, এখানে বলছে আয়রনের এই যোজনী, সো এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এগুলার আমরা উচ্চারণ শিখবো আস্তে আস্তে, সমস্যা নাই। সো এইটার নামকরণ মূলত ইয়াতে আছে তোমার ফার্স্ট পেপারে 3rd চ্যাপ্টার। সো এইগুলা এই পড়ছো, এই জটিল যৌগের নামকরণ ফার্স্ট পেপারে 3rd চ্যাপ্টারে এই টপিক তো ছিল, জটিল যৌগের নামকরণ। আচ্ছা, হ্যাঁ, না পড়লে সমস্যা নাই, যখন পড়বো তখন দেখবো এগুলা। ওকে, তো এখন এইখানে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে সায়ানাইডের বা সিএন এর যোজনী -1। সিএন এর যোজনী -1। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে পার্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে K4, আর একটা হচ্ছে FeCN6। এখানে পার্ট হচ্ছে দুইটা। তো পটাশিয়ামের যোজনী is কত? 1। 1। তাহলে এর
এই পার্টের যোজনী কত হবে? +4 হবে না? হ্যাঁ, তাহলে এই যে তোমার দ্বিতীয় অংশের এই এই যোজনী তাহলে এই তোমার কত হওয়া লাগবে এখানে বলো তো? দ্বিতীয় মাইনাস। অংশটার তাহলে দ্বিতীয় অংশ যোজনী হইতে হবে -4। ওকে। আচ্ছা, এর মধ্যে তোমার সায়ানাইডের এই যোজনী কত? সায়ানাইডের যোজনী যেহেতু একটার -1, তাহলে এখানে 6টা আছে, তাহলে 6টার জন্য এখানে হবে -6। -6। তো এই অংশটুকুর তোমার যোজনী রাখতে হবে -4, বাট সায়ানাইডের যোজনী -6, তাহলে -4 রাখতে গেলে তোমার আয়রনের যোজনী তাহলে কত হওয়া লাগে? +2। হ্যাঁ, +2। সো এটার অ্যান্সার হবে +2। ওকে। এর এর পরেরটা খেয়াল করো। এটা হচ্ছে সম্ভবত লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট এইরকম একটা উচ্চারণ। বাট আমাদের তো এখানে উচ্চারণ দিয়ে আসলে কাজ নাই। এটা তো সহজ। এখানে বলছে হাইড্রোজেনের জারণ মান। ওকে। আচ্ছা, হাইড্রোজেনের এ, জারণ মান এখানে কিভাবে বের করব? হুম। আচ্ছা, লিথিয়ামের এই কত যোজনী? 3। না, না। লিথিয়াম কোন গ্রুপে বলো তো? লিথিয়াম তো এই যে এইসব আসলে মানে জানতে হবে, না জানলে সমস্যা। লিথিয়াম কোন গ্রুপে? 2 নাম্বার। না, লিথিয়াম হচ্ছে 1 নাম্বার গ্রুপে। এটা হ্যাঁ। হচ্ছে যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, মানে হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, তো তুমি এইভাবে মনে রাখতে পারো। ওকে, সো লিথিয়াম যেহেতু 1 নাম্বার গ্রুপে, আর 1 নাম্বার গ্রুপের সকল মৌলের এই যোজনী এখানে কত করে? এই সোডিয়ামের যোজনী 1। 1, পটাশিয়ামের যোজনী 1, লিথিয়ামের যোজনী 1। তাহলে তাহলে লিথিয়ামের যোজনী হচ্ছে 1। আর অ্যালুমিনিয়ামের যোজনী 3। +3। ওকে। হ্যাঁ। এখন তাহলে বলো তো, মানে আমরা তো নর্মালি জানি যে হাইড্রোজেনের যোজনী +1, বাট এই যৌগে H4 এর এই যোজনী এখানে কত হওয়া লাগবে H4 এর? -1। না, H4 এর জন্য তো মানে তোমার টোটালটা হইতে হবে -4, ও। বাট মানে যেহেতু হুম। তোমার চারটার জন্য -4, তাহলে একটা হাইড্রোজেনের তাহলে এই কত হবে? -1। হ্যাঁ, -1। সো এখানে অ্যান্সার হচ্ছে যে -1। এখন এইখানে প্রশ্ন দেখে হাইড্রোজেনের জারণ মান কত এটা দেখে কিন্তু এই +1 টাকায় দিয়ে আসলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। সো এগুলো বের করতে হবে। আচ্ছা, এটার উচ্চারণ আসলে আমার মনে নাই। So, যাই হোক, এখানে উচ্চারণ লাগবে না। সো এখানে সালফারের জানতে চাইছে সিম্পল। এটা 12, এটা 2। তাহলে S4 এর জন্য এই কত হওয়া লাগে বলো? S4 এর জন্য হুম, ও এটা হবে 10। হ্যাঁ, 10। তাহলে S4 এর জন্য 10, বাট আমাদের তো এখানে একটার জন্য বের করতে হবে। সো একটার জন্য তাহলে কত হবে? এটার জন্য 2.5। হ্যাঁ, 2.5। আচ্ছা, এখন
নিচের কোনটা জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করতে পারবে? এই ম্যাট এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা, এখানে কি কি অপশন আছে? সোডিয়াম প্লাস Fe2+। আচ্ছা, আগে এগুলো লিখে নেই, এইটা খুবই ভালোভাবে এটা বুঝবা। আর আছে অ্যালুমিনিয়াম 3+ SN4+। আচ্ছা, এখন এখন বলছে যে জারক এবং বিজারক উভয় হিসেবে কোনটা কাজ করবে। আচ্ছা, সোডিয়াম প্লাস কি হিসেবে কাজ করতে পারবে বলো তো? আম, বিচারক। বিজারক না, হয় নাই। তোমার বিজারকের এই কাজ কি? আমি তো লিখে দিলাম একটু, এগুলো তো লিখে নিতে বলছিলাম। এই বিজারকের এই কাজ কি? বিচারকের কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। হ্যাঁ, সোডিয়াম প্লাস কি এই ত্যাগ করতে পারবে ইলেকট্রন? না। সোডিয়াম প্লাস কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, কারণ এ যদি ইলেকট্রন ত্যাগ করে এর কি হওয়া লাগবে? সোডিয়াম 2+ হওয়া লাগবে না? তো সোডিয়াম 2+ তো হুম। এটা ইম্পসিবল। ওকে, তাহলে কি সোডিয়াম প্লাস কি বিজারক হইতে পারবে? না। তাহলে সোডিয়াম প্লাস কি হইতে পারবে বলো তো? জারক। হ্যাঁ, সোডিয়াম প্লাস জারক হইতে পারবে। ওকে, কারণ এটা তো ইলেকট্রন একটা তো গ্রহণ করতে পারবে। আচ্ছা, Fe2+ দুইটাই হবে, এটা অ্যান্সার আগে মানে জেনে রাখো, বাট এটা কেন হবে না আমরা একটু এটা শিখে আসি। অ্যালুমিনিয়াম 3+, থ্রি হচ্ছে অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ যোজনী, থ্রির বেশি কিন্তু অ্যালুমিনিয়াম যাইতে পারবে না, মানে 1 2 3। তাহলে এখানে 3+ অলরেডি আছে। তাহলে কি এ আর ত্যাগ করতে পারবে ইলেকট্রন? না। এও কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তার মানে এ একটা, দুইটা অথবা তিনটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু জারক হইতে পারবে। আবার যে টিন বা এসএন, এরও সর্বোচ্চ যোজনী কিন্তু 4। তাহলে এও কিন্তু আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তাহলে এটাও বিজারক হওয়া সম্ভব নয়। এটার জারক হওয়া সম্ভব, কারণ এ একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, দুইটাও পারবে, তিনটাও পাবে এবং চারটাও পারবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, বাট Fe2+, এইটা কিন্তু বিজারক হইতে পারবে। কেন বিজারক হইতে পারবে? কারণ এ যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এ এ কি হবে বলতো? একটা ইলেকট্রন যদি সে ত্যাগ করে, এটা তখন এই কি হবে এটা? তারপরে হচ্ছে Fe3+। হ্যাঁ, Fe3+, বাট Fe3+ তো সম্ভব, কারণ এটা তো মানে ফেরিক আয়ন তো সম্ভব। তাহলে এটা বিজারক হইতে পারবে। আবার জারক হইতে পারবে না। জারক হইতে একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? তাহলে হ্যাঁ, শুধুমাত্র এফি। এফি হবে। না না, Fe+ হবে। Fe+ তো সম্ভব, কারণ হুম। সে একটা প্লাস হইতে পারে, দুইটা হইতে পারে এবং সর্বোচ্চ তিনটা হইতে পারে। তার মানে এইখানে বিজারক এবং জারক দুইটাই সম্ভব, তাহলে অ্যান্সার হবে এফি। বাট যদি Fe3+ যদি দেওয়া থাকতো, এটা কি হইতো? তা- এটা জারক। হ্যাঁ, এটা শুধুমাত্র জারক হইতো। এটা কিন্তু তখন আর বিজারক হইতো না। সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে Fe2+। আচ্ছা, পটাশিয়াম ডাইক্রোমেটের এই এই সংকেত কি? এটা পারো? KClO4। না না, তোমার পটাশিয়াম
এটা হচ্ছে K2Cr2O7। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। হ্যাঁ। ওকে, এখন এইখানে আমাদের প্রশ্নে কি বলছে, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিন এর এটা আছে এর জারণ সংখ্যা। ওকে, তো এইটা কি হবে? এটা তো বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে -14 না, আর এটা +2। তাহলে Cr2 এই কত হওয়া লাগতেছে? 6। হ্যাঁ, মানে দুইটার জন্য 12 আর একটার জন্য হচ্ছে 6 বা +6। তো এটার অ্যান্সার হচ্ছে +6। আর এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কেন্দ্রীয় পরমাণু, তো এখানে কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজ। তো এইটা একটু মনে মনেই যে হিসাব করো, সহজ। এটা কত হবে? K MnO4 K2MnO4। 6। হ্যাঁ, এটা 6 আছে। একটু ধরাও এখানে। K2M। আচ্ছা, এটা কিন্তু ওই যে একটা জিনিস এখানে খেয়াল করো, আমরা যেটা লিখলাম K MnO4, এটা কিন্তু পারম্যাঙ্গানেট। আর এখানে প্রশ্নে কি আছে, K2MnO4, এটা কিন্তু শুধু ম্যাঙ্গানেট। এটা খেয়াল রাখবো, এটা কিন্তু পারম্যাঙ্গানেট না, এটা শুধু পটাশিয়াম ম্যাঙ্গানেট। আর K MnO4 এটা হচ্ছে পারম্যাঙ্গানেট, সো এগুলো লিখে রাখবো। ওকে, তো আজকে যা যা পড়ানো হয়েছে এগুলা ভালোভাবে রিভিশন দিয়ে আসো, আর মিশ্রণ অবশ্যই ভালোভাবে শেষ করবে 100%। আর আমার নেক্সট ক্লাসে একদম এই আচ্ছা। চ্যাপ্টার কি শেষ হবে, নাও হইতে পারে। আমরা নেক্সট ক্লাসে আয়ন ইলেকট্রন পড়বো, এটা পড়লেই মোটামুটি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে।